হ্যালো, এসএসসি লেভেলের ছোট বাচ্চা কাচ্চারা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি জানি তোমাদের কিন্তু সামনে এসএসসি পরীক্ষা, যারা এসএসসি 26-এ যারা আছে তাদের কিন্তু পরীক্ষার বেশি দিন নাই। মাত্র আজকের এই ক্লাস যখন রেকর্ড করতেছি 40 দিন হয়তো আসছে, 40 দিন বা 45 দিন হয়তো আসছে। সো তারা অনেকে টেনশনে আছে বা অনেক চিল মোডে আছে। যারা সবকিছু পারে তারা চিল মোডে, বা যারা যারা পারে না তারা টেনশনে আছে যে তারা কিভাবে পারবে। সো তাদের জন্য সমাধান একটাই, আমাদের সাথে থাকবা। প্রত্যেকটা টপিক ওয়াইজ, প্রত্যেকটা অধ্যায় ওয়াইজ আমরা সিকিউ প্র্যাকটিস করবো, বেসিক ক্লিয়ার করবো, প্রবলেম সলভ করবো, এমসিকিউ সলভ করবো, এবং পরীক্ষার আগে 100% কমন সাজেশন তোমরা পাবা আমাদের কাছ থেকে। এখন বলতো আজকে আমরা কি পড়াবো? আজকে আমরা পড়বো রসায়ন, দ্যাটস মিন কেমিস্ট্রি। ভেরি ইজি সাবজেক্ট আমার কাছে মনে হয়। আসলে আমার হচ্ছে কি, সায়েন্সের 4টা সাবজেক্ট, সায়েন্স 4টা সাবজেক্টের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে হায়ার ম্যাথ। কথা ম্যাথ ফেভারিট আমার, ম্যাথ আমি পারি, না পড়লেও ম্যাথ পারি। আসলে ছোট থেকে ম্যাথ ভালো লাগে। বাট ম্যাথের পরও আমার যদি বলো ইজি লাগে কোনটা, ফেভারিট নট ফেভারিট, ইজি লাগে কোনটা, কেমিস্ট্রি। আর সবচেয়ে কঠিন লাগে হচ্ছে ফিজিক্স আর বায়োলজি, কজ বায়োলজি অনেক মুখস্থ করতে হয়। আসলে এসএসসি লাইফে বুঝবো না, তোমরা ইন্টার যাওয়ার পর বুঝবো। এইচএসসি লাইফে গেলে বুঝবো তোমরা বায়োলজি কিভাবে মুখস্থ করতে হয়। যাদের মুখস্থবিদ্যা ভালো তারা পারবা, বাট যাদের মুখস্থবিদ্যা ভালো না তারা পারবা না। আমার মুখস্থবিদ্যা ভালো না সেরকম কিছু না, আসলে আমার মুখস্থ করতে ভালো লাগে না জিনিসপত্র। আজকে আমরা পড়বো, আমি মনে হয় বেশি বকবক করতে চাই না, বেশি বকবক করবো না, পড়াই ফেলতে আসলে বকবক না করলে আমার পড়ালেখা হয় না, বকবক করার সব। আচ্ছা, আজকে হচ্ছে ক্লাসের টপিক কি বলি। অবশ্যই যারা থাম্বনেল দিয়ে ঢুকছো বা ভিডিওর ক্যাপশন চেক করে তোমরা পাবা, তারপর আমি বলি। তোমাদের কেমিস্ট্রি বইয়ের অধ্যায় 6, যেটা ইম্পর্টেন্ট একটা অধ্যায়, যেখান থেকে কোশ্চেন আসে পরীক্ষায়, একমাত্র অধ্যায় যেটা হচ্ছে তোমাদের এসএসসি লাইফে কেমিস্ট্রিতে ম্যাথ আছে, অন্য কোনো অধ্যায়ে কিন্তু ম্যাথ নাই, একমাত্র এই অধ্যায় আছে। এছাড়াও পিএসএ ম্যাথটা আছে, ওগুলো পরীক্ষা আসবে তেমন, বাট এটা হচ্ছে ইম্পর্টেন্ট অধ্যায়। কেন আমি হচ্ছে সকলকে সাজেস্ট করি সবসময় এই অধ্যায় থেকে কোশ্চেন আসে অ্যান্সার করার জন্য। কেন? কজ দেখো, কেমিস্ট্রি তোমাদের লিখিত পরীক্ষা, যারা সিকিউ অ্যান্সার করবা, এগুলো কিন্তু সিকিউগুলো কিন্তু বাংলা সমাজের মতো, চাইলে কিন্তু মার্ক কাটা যায়, কিছু লাইন বা মিসিং থাকলে, বা যেহেতু বাংলা লেখা লিখতে হয় অনেক, মার্ক কাটা যায়, অন্য চ্যাপ্টার থেকে অ্যান্সার করে যেহেতু। বাট অধ্যায় 6 যেহেতু পুরোটা ম্যাথ, সেখান থেকে যা আসবে ম্যাথই আসবে। সো ম্যাথ ভুল হইলে, যদি ম্যাথ যদি তুমি ঠিক লেখো তাহলে হচ্ছে তোমার ফুললি মার্ক পাবা। তুমি সিকিউতে যে অধ্যায় 6 থেকে যে গ এবং ঘ আসবে, মানে 7 মার্ক ফুললি পারবা। আর যদি ম্যাথ ভুল করো তাহলে তো কথাই নেই। সো আমি রিকোয়েস্ট করবো, যদি পারো তাহলে অ্যান্সার করো, আর না পারলে ফুললি কাটা। আর কেমিস্ট্রি কি অন্য অধ্যায় থেকে যদি নাও পারো তাহলে যদি কিছু অ্যান্সার করো কিছু মার্ক পাবো হয়তো, আগে সাথে তুমি, মানে গঘতে 7 থাকে না, গঘতে 7 তুমি হয়তো বা 3-4 পাবা, আর ফুললি কারেক্ট লিখলে 5-6 বা 7 অনেক পাবা। কিন্তু এই অধ্যায়ে যেহেতু ম্যাথ, যদি ফুললি পারো তুমি ফুললি মার্ক পাবা, আর যদি না পারো তাহলে 0 পাবা, মানে কোনো মার্কই পাবা না। সো কনফিডেন্ট থাকবে নিজের উপরে। কথা হচ্ছে পারবা না কেন? আমি আছি না, আমি তোমাদের, আমার নাম কি, যারা প্রতিদিন ক্লাস করতে জানবা, আমার নাম হচ্ছে প্রান্ত। তোমাদের প্রান্ত ভাই আছে না, তোমাদের প্রান্ত ভাই তোমাদের কেমিস্ট্রি এত সহজভাবে শিখাবে যে তোমরা সহজ বানাবে ভুলে যাবা। ক্লাসের ক্লাস টপিক হচ্ছে কি, মূলত গতকালকে একটা ক্লাস আপলোড করা হয়েছে কেমিস্ট্রি অধ্যায় 6 এর উপরে। সেই ক্লাসে আমি বলছিলাম হচ্ছে মোট 5 টাইপের ম্যাথ করাবো। তো সেই ক্লাসে মোট 3টা টাইপ করেছিলাম। ফার্স্টটা হচ্ছে তোমার, ফার্স্ট টাইপ ছিল তোমার, ধরো যে তোমার অনুসংখ্যা নির্ণয়, ভর নির্ণয়, এইসব রিলেটেড। আর সেকেন্ডটা হচ্ছে মোলারিটি নির্ণয়, আর থার্ড শতকরা সংযোগ নির্ণয়। আর ফোর্থ টাইপ হচ্ছে আজকে, সেটা হচ্ছে তোমার কোন যৌগে আণবিক সংকেত বা স্থূল সংকেত বা আণবিক সংকেত নির্ণয়। কারণ কথা হচ্ছে এই টাইপটা করতে গেলে এখান থেকে তোমার পরীক্ষায় কোশ্চেন আসে। মূলত এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে হচ্ছে সিকিউতে এই আণবিক সংকেত বা স্থূল সংকেত নির্ণয়, এবং হচ্ছে তোমার হচ্ছে এরপর একটা টাইপের ম্যাথ আছে, মোট 5টা টাইপের ম্যাথ, লিমিটিং ধ্রুবক। তো এই 2টা টাইপ থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তো আজকের টপিক হচ্ছে স্থূল সংকেত বা আণবিক সংকেত নির্ণয়। সো স্থূল সংকেত আণবিক সংকেত নির্ণয় হচ্ছে মূলত অনেক মনে রাখতে পারে না প্রসেসটা, অনেক কাজ করতে হয়, ভাগ করতে হয়, গুণ করতে হয়, অনেক মানে 3-4 বার ভাগ করতে হয়। সো অনেকের প্রসেসটা মনে রাখতে পারে না। তো আমি আজকে তোমাদের ইজিলি শেখাবো, মনে রাখবো তোমরা।
বাট স্থূল সংকেত নির্ণয় করতে গেলে সব স্থূল সংকেত মনে রাখবা, আগে স্থূল সংকেত পর আণবিক সংকেত। অনেকে হচ্ছে স্থূল সংকেত আণবিক সংকেত হচ্ছে তোমার কনফিউজ হয়ে যায়, বাট আগে স্থূল সংকেত পর আণবিক সংকেত। আরেকটা জিনিস বোঝাই তোমাদের, অনেকে জানে না হচ্ছে পারমাণবিক ভর এবং আণবিক ভরের মধ্যে পার্থক্য কি। এটা অনেকেই জানে না, এমনকি অনেক স্টুডেন্ট আছে যারা A+ পাইছে, যারা তোমাদের আগের ব্যাচের স্টুডেন্ট যারা A+ পাইছে বা ভালো রেজাল্ট করছে, 1200+ মার্ক আছে, তারাও জানে না। আসলে আসলে আমরা আসি আসলে সেই জিনিসটা তোমার বুঝতে হবে। অর্থাৎ করতে গেলে অবশ্যই তোমার বুঝতে হবে সবার আগে যে আণবিক সংকেত এবং পারমাণবিক সংকেতের মধ্যে, আণবিক ভর এবং পারমাণবিক ভরের মধ্যে পার্থক্য কোথায়। আচ্ছা, তোমার মৌল এবং পরমাণু হচ্ছে এক জিনিস, আর লেখা জঘন্য হইতেছে, যৌগ এবং অণু হচ্ছে আরেক জিনিস। আরেকটা কথা বলি, আমার লেখা কিন্তু বেশ ভালো না, সো যাদের লেখা একটু ভালো তারা অবশ্যই আমার কমেন্টে টিপস দিবা যে কিভাবে লেখা ভালো করতে হয়। কি বলতেছিলাম, বেশি বকবক করতেছি, পড়ায় ফিরে আসি। মৌল এবং পরমাণু হচ্ছে এক জিনিস, আর যৌগ আর অণু হচ্ছে আলাদা জিনিস। সো এটা হচ্ছে অনেকে গোলাই ফেলে। এখন মৌল পরমাণু কোনগুলা, যেগুলো হচ্ছে সিঙ্গেল থাকে। তো আমি তো সিঙ্গেল মানুষ, আমি তো মিঙ্গেল না। আমার মতো যারা সিঙ্গেল, যাদের কেউ নাই, তারা হচ্ছে মৌল পরমাণু। যেমন কোনগুলা, তোমাদের পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে ওগুলো সব হচ্ছে, যে পরমাণু বা মৌলগুলো সবগুলো হচ্ছে সিঙ্গেল, ওগুলো হচ্ছে মৌল বা পরমাণু। যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, কি এগুলো হচ্ছে তোমার সিঙ্গেল অবস্থায় আছে, একটার সাথে কিন্তু আরেকটা কানেক্টেড না। এই হাইড্রোজেন একে আছে, হিলিয়াম একে আছে, লিথিয়াম একে আছে, বেরিলিয়াম একে আছে। আর যৌগ অণু কি, ধরো একসাথে অনেকগুলো থাকবে। মানে তারা হচ্ছে মিঙ্গেল অবস্থায়। বাট অনেকে আছে না যে একসাথে অনেক কিছু করে, ডাবল টাইমিং করে বা ট্রিপল টাইমিং করে বা ফোর টাইমিং করে, মানে এক কথা প্লে করতে লেগে, মানে একসাথে অনেক কিছু তার থাকে আসলে, তারা হচ্ছে যৌগ অণু। কি হবে যৌগ অণু কোনগুলো, তার মানে NaCl, H2SO4, SO3-, SO4-, MgCl2। হ্যাঁ, কি বলছিলাম, একসাথে থাকবে সবগুলা। এই যে সোডিয়ামের সাথে কি আছে, ক্লোরিন আছে, সে হচ্ছে ভদ্র ছেলে, সেই জন্য তার হচ্ছে একটাই যে বা একটাই বিয়ে, সে ভদ্র ছিল বা ভদ্র মেয়ে। এই যে তার হচ্ছে সে তার মিঙ্গেল অবস্থায় আছে। এখন H2SO4 একসাথে অনেকগুলো আছে না, তার মানে সে ডাবল টাইমিং করতেছে। ডাবল টাইমিং মানে একসাথে অনেকগুলোর সাথে করতেছে, কি করতেছে সেটা কমেন্টে জানো। এবং SO3- এর সাথে ধরো SO একটা ছেলে আর হচ্ছে একটা মেয়ে, মানে সালফার হচ্ছে একটা ছেলে ও একটা মেয়ে, একটা ছেলের হচ্ছে একটা ছেলে তিনটা মেয়ের সাথে আছে। সো এইভাবে হচ্ছে যারা আছে ডাবল বা একসাথে অনেকগুলো থাকবে, তো সেগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্লে বয় বা প্লে গার্ল বলতে পারো। এবং SO4- এর একটু তাই, আগে তিনটা মেয়ে ছিল, এখানে চারটা মেয়ে আছে। সো এইভাবে মনে রাখবা শুনে। আর এখন আসি পারমাণবিক ভর বা আণবিক ভর কোনগুলা। এই যে মৌল এবং পরমাণু ক্ষেত্রে যা বের করবা সেটা হচ্ছে পারমাণবিক ভর, এবং যৌগ বা অণুর ক্ষেত্রে যেগুলো বের করবা সেগুলো হচ্ছে আণবিক ভর। মূলত পারমাণবিক ভরের সমন্বয়ে আণবিক ভর গঠিত হয়। আমরা আগের ক্লাসে করেছি যে কিভাবে আণবিক ভর বের করতে হয়, এবং সেটা তোমরা শিখছো। আশা করি যারা আগে ক্লাসটা করছো, আর যেমন যারা পারো না অবশ্যই তার আগের ক্লাস দেখবে আণবিক ভর কিভাবে বের করতে হয়। সমস্যা নেই, ক্লাস আমরা মানে দেখাই দিব। আরেকটা কথা কি, তোমার অধ্যায় 6 যে কোনো ম্যাথ করতে গেলে, তুমি যে কোনো ম্যাথ করো না কেন, তোমার এট ফার্স্ট তোমার আণবিক ভর বের করতে হবে। তুমি আর কিছু পারো বা না পারো, তো আণবিক ভর বের করতে হবে। যারা ইসলাম ধর্মের আছে তাদের একটা কথা আছে, ধর্মের ফরজ কাজ বলতে একটা কথা আছে। তো সেই রকম হচ্ছে এই অধ্যায় 6 সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, তুমি আর কিছু পারো বা না পারো, তোমার প্রত্যেকটা ম্যাথের ফরজ কাজ কি, আণবিক সংকেত বের করা। প্রত্যেকটা ম্যাথ করতে গেলে সবার ফার্স্ট তোমার আণবিক সংকেত বের করতে হবে। সো তোমার হচ্ছে এখন আসি যৌগে আণবিক সংকেত, স্থূল সংকেত নির্ণয়। স্থূল সংকেত আণবিক সংকেত মূলত একই জিনিস। স্থূল সংকেত হচ্ছে সম্পূর্ণ ভাবনা, আণবিক সংকেত সম্পূর্ণ সংকেত টঙ্কেত কতগুলো আছে মৌল সবকিছুর মাধ্যমে হচ্ছে তোমার গঠিত একটা রূপ। আমরা আস্তে আস্তে দেখবো, ম্যাথ কোর্স সলভ করে বুঝতে পারো। আসলে আমি হচ্ছে বেসিক পড়াবো না, বেসিক পড়ালে মানে নিয়ম দেখাবো, নিয়ম দেখালে তোমরা বুঝবা না আসলে, এই জন্য ম্যাথ সলভ করে বোঝাবো।
মাথায় রাখবা স্থূল আগে আণবিক সংকেত বের করতে গেলে সবার ফার্স্টে হচ্ছে শতকরা সংযুক্তি বের করতে হবে, এবং এরপর হচ্ছে আণবিক সংকেত স্থূল সংকেত বের করতে হবে, আণবিক সংকেত বের করতে হবে। এখন আসি আমরা শতকরা সংযুক্তি বের করবো কিভাবে। শতকরা সংযোগ যদি আগের ক্লাসে করাইছি, আগের ক্লাস যারা পড়ানো তাদের জন্য হচ্ছে আজকেরই শতকরা সংযুক্তি নির্ণয়। শতকরা সংযুক্তি, আর শতকরা সংযুক্তি জিনিসটা কি? তোর একটা যৌগে একটা পরমাণু কি পরিমাণ আছে শতকরা, সেটা হচ্ছে শতকরা সংযুক্তি। ধরো HCl একটা যৌগ, এই যৌগে হাইড্রোজেন কি পরিমাণে আছে শতকরা এবং ক্লোরিন কি পরিমাণে আছে শতকরা, সেটা হচ্ছে পরিমাপ। মনে রাখবা এই যে শতকরা সংযুক্তি বের করবো না, ধরো এই হাইড্রোজেন আলাদা করে শতকরা সংযুক্তি বের করবা, ক্লোরিন আলাদা করে শতকরা সংযুক্তি বের করবা, যেহেতু শতকরা তারা দুইটার যোগফল 100 হবে। সেটা হচ্ছে মিলানোর ট্রিক্স। অনেক সময় তোর বুঝো না তোমার অ্যান্সার হয়েছে কিনা, তো দুইটা যোগ করার পর দেখবা হচ্ছে মানে যতগুলো শতকরা সংযুক্তি বের করবা একটা যোগে, প্রত্যেকটা মনে শতকরা সংযুক্তি বের করবা, সবগুলো যোগ করবা, দেখবা তোমার দুইটা 100 হয়েছে নাকি সব মিলে। এখন আসি শতকরা সংযুক্তি একটা কোশ্চেন সলভ করবো, এরপর হচ্ছে আণবিক সংকেত সংকেত নিয়ে যাবো। আচ্ছা, শতকরা সংযুক্তি, এই যে ফার্স্টে যে কোশ্চেনটা, HCl যৌগে হাইড্রোজেন ও ক্লোরিনের শতকরা সংযুক্তি নির্ণয় করো। আমরা আসলে করি কি বলছিলাম, ইয়াতে ফরজ কাজ যেটা, সবার আগে আণবিক সংকেত বের করতে হবে। আণবিক সংকেত বের করে কি হবে আমি শিখাই দিতেছি এখনই। এই যে পাশে করি, HCl এর শতকরা মানে আণবিক ভর বের করব। আচ্ছা, হাইড্রোজেনের ভর কত? 1। হাইড্রোজেন কয়টা আছে? একটাই আছে না। আর যদি নিচে কিছু আছে তার মানে কিছু গুণ করতে হবে না, যদি দুইটা থাকতো একের সাথে 2 গুণ করতে হতো। ক্লোরিনের কত? 35.5। একটাই আছে না ক্লোরিন, তো যোগ করো এখন 36.5। আমার ক্যালকুলেটর রাখতে হবে, ওইটা আমি আমার ক্যালকুলেটর নিয়ে আসছি। আসলে শোনো, আমার ক্যালকুলেটর হচ্ছে, আমার তো ম্যাথ করতে গেলে ক্যালকুলেটর লাগে না, আসলে তোমাদের জন্য লাগবে, আসলে খুঁজে নিয়ে আসি। চলো এই যে পেয়ে গেছি অস্ত্র, ম্যাথের অস্ত্র, ক্যালকুলেটর। বাট তোমরা যখন অ্যাডমিশন টেস্ট দেবা এইচএসসির পর, তোমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। এখন থেকেই ক্যালকুলেটর নির্ভরশীলতা কমাও, যেটা আমি এখন আজ পর্যন্ত কমাইতে পারিনি। তো এটা হচ্ছে ভর বের হলো, আণবিক ভর। সেটা কি এককে আসছে বলতো? গ্রাম এককে থাকবে এটা অলওয়েজ। এখন শতকরা সংযুক্তি কি বলছে? HCl যৌগে হাইড্রোজেন ও ক্লোরিনের শতকরা সংযুক্তি, আর HCl যৌগে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি। মনে রাখবা উপরেও ভর হবে, নিচেও ভর হবে, কিন্তু উপরে হচ্ছে নিচে হবে সমস্ত ভর, মানে যে যৌগটা বের করবো সেই যৌগের আণবিক ভর। কোন যৌগ আছে এখানে? HCl যৌগ আছে না। তোমরা কিন্তু ফার্স্টে শিখেছি যৌগ এবং পরমাণুর মধ্যে পার্থক্য কোথায়। তো HCl যৌগের আণবিক ভর মানে নিচে হচ্ছে সমস্ত ভর হবে, সেটা কত? 36.5। এটা এই পাশে কিন্তু আমরা সেটা বের করছি না। আর এখন উপরে হবে কোনটা ভর বলতো? এই যে পরমাণুটা আণবিক ভর বের করতেছি, যে পরমাণুটা শতকরা সংযুক্তি বের করতেছি আর কি, হাইড্রোজেন বের করতেছি না, হাইড্রোজেনের ভর হবে উপরে। উপরে হচ্ছে পরমাণুর ভর, নিচে হচ্ছে সমস্ত যৌগের আণবিক ভর। হাইড্রোজেনের ভর কত? 1। হাইড্রোজেন এই যৌগে, যে HCl যৌগে হাইড্রোজেন কয়টা আছে? একটাই আছে না। আর কিছু গুণ করার দরকার আছে? নাই। যদি একটার বেশি থাকতো, যদি দুটো থাকতো, তাহলে 2 গুণ করতাম। ইনটু যেটা বলছি শতকরা সংযুক্তি যৌগ, তার মানে কি 100 হবে আর একটা পার্সেন্টেজ হবে, তাই তো? সেটা ক্যালকুলেশন করলে কত দেখি। আমার সাথে তোমরাও করো, আমি একলা কেন করবো? আমাকে শুধু কষ্ট করাবো কেন? তোমরাও করো না ভাই, করে কমেন্ট করে জানাও, বাবা আমাকে মেসেজ দিতে পারো, সমস্যা নেই। আসছে হচ্ছে তোমার কত? মার্কারও খুলে না। 2.73%। আমরা আসি ক্লোরিনের শতকরা সংযুক্তি। কি বলছিলাম? নিচে সমস্ত ভর হবে যৌগের, HCl যৌগের, যে যৌগটা বের করবো আর কি, যে যৌগটা বের করবো। উপরে কি হবে? পরমাণু ভর। কারটা বের করতেছি? ক্লোরিনটা বের করতেছি। ক্লোরিনের ভর কত? 35.5। ক্লোরিন কয়টা আছে এখানে? একটাই আছে।
সাথে আর কিছু গুণ দিতে হবে? দিতে হবে না। আর ইন্টু যেহেতু শতকরা বলছি, ইন্টু 100%, কত হবে? 97.2%। হ্যাঁ, হয়েছে না? এটা হচ্ছে শতকরা সঞ্জুতি বের করলাম। এখন বুঝবা কি হবে তোমার শতকরা সঞ্জুতি ঠিক আছে কিনা। এই যে এই দুটো যোগ করো তো, এই দুটো যোগ করো, কত আসছে দেখো তো, যোগ করার পর কত আসছে? 100 আসছে। যেহেতু 100 আসছে তার মানে ঠিক আছে, মানে যতগুলা পরমাণুর শতকরা সংযুক্তি বের করো সবগুলো যোগ করার পর যদি 100 আসে তাহলে সেটা পারফেক্ট, তোমার ভুল হয় নাই। এখন যদি অনেক যদি 100 আসে না বা 99.98 আসে তাহলে তোমার ঠিক আছে। কজ অনেক সময় দেখা গেছে যে দশমিকের পরে মানগুলো তুমি বসাতে ভুল করো, এক ঘর কম বেশি হয়েছে, তাহলে তোমার 99.5 আসলো বা 99.95 বা 98 আসলো ঠিক আছে, কিন্তু যদি 100 বেশি হয়ে যায় তাহলে সমস্যা আছে। এখন আসি আণবিক সংকেত বা স্থূল সংকেত নির্ণয়। যদিও অনেক সময় পরীক্ষা হচ্ছে আণবিক তোমার শতকরা সংকেত দিয়ে দেয়, তারপর বলে এখান থেকে আণবিক সংকেত বা স্থূল সংকেত নির্ণয় করো, বাট আমরা যদি না দিয়ে থাকে অনেক সময় দেওয়াও থাকে না, না দিয়ে থাকলে কিভাবে বের করবো তো সেটাও দেখাই দিলাম। এখন আসি আমরা হচ্ছে পরে যে ম্যাথটা করবো সেটা হচ্ছে, এটা হচ্ছে মেইন ম্যাথ এই ক্লাসে। স্থূল সংকেত আণবিক সংকেত নির্ণয় করবো এখান থেকে আমরা। মনে রাখবা আণবিক সংকেত নির্ণয় করতে গেলে সর্বফার্স্টে শতকরা সংযুক্তি লাগবে, এরপর তোমার সেটা থেকে তোমার স্থূল সংকেত ফার্স্ট নির্ণয় করতে হবে। স্থূল সংকেত নির্ণয় করা হলে সেখান থেকে তুমি আণবিক সংকেত নির্ণয় করতে পারবে। এখন আসি কি বলছে পরে কোশ্চেন, কোন যৌগের কার্বন 92.37% আছে, হাইড্রোজেন 7.79% দেওয়া হলো, ওই যৌগের আণবিক ভর 78, মানে এই যে আণবিক সংকেত বের করবা, সেই যে আণবিক সংকেত বের করার পর যে যৌগটা ক্রিয়েট হবে সেই যৌগের আণবিক ভর হচ্ছে 78%। মানে তোমার যে সংকেতটা বের করছো সেই সংকেতের আণবিক ভর 78, সেই যৌগের আণবিক সংকেত নির্ণয় করো। কি বলছিলাম অনেক সময় স্থূল সংকেত, অনেক সময় হচ্ছে তোমার শতকরা সংকেত দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না, দেওয়া না থাকলে বের করে নিবা। বাট যেখানে দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে যে কার্বনের এত, হাইড্রোজেনের এত, যোগ করে দুইটা কত দেওয়া আছে, কার্বনের দেওয়া আছে হচ্ছে 92.37, হাইড্রোজেন দেওয়া আছে হচ্ছে 7.79, কত আসে 100% আইসা পড়ছে, আমার 100% আইসা পড়ছে। তার মানে কি এখানে আর কোনো মৌল নাই, এই হাইড্রোজেন আর কার্বনই আছে, এখানে আর কোনো পরমাণু নাই। সেটা চেক করবা আর কোনো পরমাণু আছে নাকি। যদিও তোমাদের এসএসসি লেভেলে এরকম কোশ্চেন আসে যে আর কোনো পরমাণু, নতুন করে পরমাণু বের করতে হয়, এরকম তো ইন্টার লেভেল আসে, এসএসসি লেভেলে এটা কোশ্চেনই হয়। এখন যেহেতু নাই, ফার্স্ট আমরা কি বলছিলাম শতকরা সংযুক্তি বের করতে হবে, কিন্তু এখন শতকরা সংযুক্তি দেয়া আছে, শতকরা সংযুক্তি বের করব না। এখন এই যে ফার্স্টে যে সমাধান করার ক্ষেত্রে আমরা কি করব, এই যে শতকরা সংযুক্তি পেলাম না আমরা, সেই শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। কি বললাম, এই যে কার্বনের শতকরা সংযুক্তি কত 92.37%, এই শতকরা সংযুক্তি থেকে কার্বনের পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। আবার হাইড্রোজেনের শতকরা সংযুক্তিকে হাইড্রোজেনের পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। তাহলে কিভাবে লিখবা, শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তো কার্বনের ক্ষেত্রে কি হবে, কার্বনের শতকরা সংযুক্তি কত 92.37%। কি বলছিলাম তার পার্সেন্টেজ দেওয়া দরকার নেই এখন আর। কি বলছিলাম যে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। কার্বনের পারমাণবিক ভর কত, কার্বনের কত তোমার হচ্ছে পারমাণবিক সংখ্যা কত, টোটাল সংখ্যা হচ্ছে 6টা, তার মানে ভর কত, যদি জোড় সংখ্যা আছে 2 দ্বারা গুণ করলে কিন্তু হয়ে যায় 12। আমাদের ইউটিউবে কিন্তু এই ভিডিও আছে, আমাদের ইউটিউব চ্যানেলে, কিভাবে তোমার পারমাণবিক সংখ্যা মূলত এসএসসি লেভেলে প্রথম 30টা
পড়লেই মুখস্থ, প্রথম 30টা পারমাণবিক সংখ্যা মানে সরি প্রথম 30টা মৌল মুখস্থ করলে হয়ে যায়, এবং সেই 30টা মৌলের পারমাণবিক ভর কিভাবে মুখস্থ রাখবা সেটা ইজি ট্রিক্স, অনেক ইজি ট্রিক যেটা কেউ সবাই শেখাতে পারবে না, অন্য কেউ হয়তো শেখায় তোমাকে। সেই ইজি ট্রিক্সটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমার সেটা দেখতে পারো। মানে কি করলাম, শতকরা সংযুক্তিকে তার নিজ ভর দ্বারা ভাগ করলাম, পারমাণবিক ভর দ্বারা। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে, 7.69, হাইড্রোজেনের ভর কত, 1, ভাগ করে তো কত আসে দেখি তো, 92.37 ভাগ 12 কত, 7.69। আর এটা এক দ্বারা ভাগ করলে 7.69 হবে। এখন কথা হচ্ছে দুইটাই সেম আসছে তাই না, দুইটাই সেম আসছে, ছোট বড় আসে নাই। কিন্তু যদি দুইটা সেম না আসতো তখন আমরা কি করতাম, দুইটা সেম না আসলে আমরা দেখতাম কোন মানটা সবচেয়ে ছোট, কোন মানটা সবচেয়ে ছোট। যেহেতু দুইটাই সেম, আমরা সেম মান দিয়ে ভাগ করব। যদি ছোট বড় হইতো, ধরো এটা যদি হইতো তোমার ধরো 8.79 বা এটা ধরো 7.69 হইতো, তাহলে দেখতাম কি কোন মানটা ছোট, কোন ভাগফলটা ছোট, যে ভাগফলটা ছোট সেই ছোট ভাগফলকে দিয়ে এই যেগুলো মান বের করলাম না এগুলোকে আবার ভাগ করতাম আমরা। তো কি করব, উক্ত ভাগফলকে সর্বনিম্ন ভাগফল দ্বারা ভাগ করে পাই। এখানে কিন্তু দুইটাই সমান, এই জন্য আমরা যে কোনো একটা নিতেছি, কিন্তু যখন দেখবে একটা বড় একটা ছোট, তখন যেটা সবচেয়ে ছোট ভাগফল সেটা দিয়ে ভাগ করবো সবাইকে। মানে কার্বনের ক্ষেত্রে কি হবে, কারণ আগে ভাগফল কত ছিল, 7.69, সর্বনিম্ন ভাগফল দ্বারা ভাগ করব, সেটাও 7.69। হাইড্রোজেনের ভাগফল কত, 7.69, সর্বনিম্ন ভাগফল কত, 7.69। তো যেহেতু সমান সমান সব ভাগ করলে 1ই হয়, 1ই হয়। তো এটা হচ্ছে করলাম। এখন আসি, এখন আমরা কি নির্ণয় করবো জানো, এখন আমরা হচ্ছে স্থূল সংকেত নির্ণয় করবো, উপরের টুকু মুছে দিই। হ্যাঁ, তার মানে কি, এই যৌগে স্থূল সংকেতে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে একটা, কার্বন আছে, এই যে কার্বন আছে হচ্ছে একটা, হাইড্রোজেন আছে একটা। সো এটা স্থূল সংকেত হবে, সুতরাং স্থূল সংকেত, যৌগটির স্থূল সংকেত হবে কার্বন আর হাইড্রোজেন। যদি একটা একটা আছে, একটা একটা দেখাই দিই আমরা। হ্যাঁ, মানে তোমরা এখানে দুই হইতো তাহলে একটা কার্বন C2, এখানে যদি হইতো তাহলে হাইড্রোজেন 2 লিখবা, C2H2, মানে যে কয়টা হবে এগুলো লিখতে হয় আমাদের ভাগফল অনুযায়ী। এখন এরপর আমরা আবার স্থূল সংকেতের আণবিক ভর বের করব। তারপর বের করবো কি, স্থূল সংকেত আণবিক ভর। আণবিক ভর কত হবে, কার্বনের কত, এই যে এটা স্থূল সংকেত, এটা আণবিক ভর বের করবো। কার্বনের 12, কার্বন তো একটাই আছে। হাইড্রোজেনের কত, হাইড্রোজেন হচ্ছে ওয়েট, আণবিক ভর 12, আর হচ্ছে হাইড্রোজেনের হচ্ছে কত, হাইড্রোজেনের হচ্ছে 2, কত হয় 14, তাই না, 12 দিয়ে যোগ করে 14। আমরা কি কোথাও ভুল করছি, ভুল তো করি।
তাহলে ভুলটা কোথায়? আচ্ছা, আয়রনের হচ্ছে 1 হবে এখানে। কার্বনের ভর তো 12, তাই না? এখানে হচ্ছে 13। 12 আর 1 13 থাকবে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। মূলত আমরা হচ্ছে হাইড্রোজেনের ভর 2 বসাইছিলাম বলে, হাইড্রোজেনের ভর তো, কিন্তু হাইড্রোজেনের ভর তো 1। এখন ঠিক আছে, স্থূল সংকেত আণবিক ভর বের করলাম। এই যে স্থূল সংকেত বের করছিলাম, এটা আণবিক ভর বের করলাম। এখন কথা হচ্ছে আমাদের কি দেয়া ছিল? যৌগের আণবিক ভর দেয়া ছিল। এখন আমরা ধরবো যে হচ্ছে আণবিক সংকেত স্থূল সংকেত কত ছিল? স্থূল সংকেত ছিল কি C1, মানে কার্বন এক কার্বন H কার্বন H1, আসলে C1 H1 CH, সেই CH থাকবে। CH এর সাথে একটা N যোগ করব, মানে C ব্যাকের দিয়ে নিচে N রাখবো। আসলে Nটা বের করতে হয় আমাদের। আমরা দেখো তো কোশ্চেন দিয়েছিল কি আণবিক সংকেতের ভর 78, আমরা আণবিক সংকেত ধরছি না, তার মানে কি ধরতে পারি প্রশ্ন মতে আমরা বলতে পারি না CHN = 78? কেন বলতে পারি? কোশ্চেন দেয়া ছিল যে এটা আণবিক ভর এত 78, যদি আণবিক সংকেত ধরছি আমরা এটা। এখন CH এর সংকেত, CH আণবিক ভর বের করছিলাম, এই যে স্থূল সংকেত CH আণবিক ভর 13। একটা এই যে N আছে আবার 78, ওই পাশে নিয়ে ভাগ করে দাও, তাহলে N এর মান কত বের হবে? 78 N এর সাথে 13 গুণ আছে, ওই পাশে ভাগ হবে, ভাগ করলে 6 হবে। 6 হয়, তার মানে N এর মান 6। এখন এই যে আণবিক সংকেত বের করছিলাম না, শর্টকাট করে যে আণবিক সংকেত লিখছিলাম CHN, এই N এর জায়গায় 6 বসাও। N এর জায়গায় কি বসাবো? 6 বসাও। এগুলো মুছে দিই, মানে N এর মান, আমরা N এর মান 6 পেলাম না, N এর মান 6 পেলাম। আমরা ধরছিলাম কি? ধরছিলাম হচ্ছে আণবিক সংকেত, এটা আমরা ধরছিলাম না, এখানে N এর জায়গায় হচ্ছে তোমার 6 বসাও। তাহলে CH6 গুণ করো দুই পাশে, C6H6, যে এটা হচ্ছে তোমার এই যৌগের আণবিক সংকেত। বুঝতে পারছো কিভাবে করছি? তো ইজি। ফার্স্টে শতকরা সংযুক্তি বের করবা, যদি শতকরা সংযুক্তি দেয়া না থাকে, এরপর হচ্ছে সেই শতকরা সংযুক্তিকে নিজ নিজ পরমাণুর পারমাণবিক ভর দ্বারা ভাগ করবা। এরপর হচ্ছে সেই পারমাণবিক ভর দ্বারা ভাগ করার পর যে ভাগফল হবে, সেই ভাগফলের মধ্যে সবচেয়ে ছোট ভাগফলকে, মানে সবচেয়ে ছোট ভাগফল দ্বারা ওই ভাগফলগুলোকে আবার ভাগ করবা, এবং যেটা হবে সেটা হচ্ছে যে ভাগফল পাবে সেই ভাগফল অনুযায়ী স্থূল সংকেত লিখবা, মানে কয়টা এবং সেই মৌলে কতগুলো পরমাণু আছে সেই অনুযায়ী স্থূল সংকেত লিখবা, এবং সেই স্থূল সংকেতে আণবিক ভর বের করবা। আণবিক ভর বের করার পর স্থূল সংকেত ধরবা, আণবিক সংকেত ধরবা, আণবিক সংকেত ধরে নিবা, সেই স্থূল সংকেতের সাথে n গুণ করে আণবিক সংকেত ধরে নিবা। আর পরীক্ষার কোশ্চেন অবশ্যই তোমার আণবিক ভর দেওয়া থাকবে, যে আণবিক সংকেতটা ধরবা সেটাই করতে আণবিক ভর ধরবা, আণবিক ভর দেওয়া থাকবে। এখান থেকে n এর মানটা বের করবা। n এর মান বসার পর যে আণবিক সংকেতে যে nটা ছিল, n এর জায়গায় n এর মানটা বসাবা, এরপর গুণ করে দিবা। গুণ করার পর যেটা আসবে সেটা হচ্ছে আণবিক সংকেত। তো এই অধ্যায় ফুললি শেষ। আর একটা টাইপ বাকি আছে, লিমিটিং বিক্রিয়। সেটা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা পাবা। পরবর্তী ক্লাসের টপিক কি? লিমিটিং বিক্রিয়। সো ওয়েট ফর দিস ক্লাস। আর যারা আজকের ক্লাসে ভালো লাগছে অবশ্যই পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করবা। কালকেই পাবা, সমস্যা নেই, আজকে পাবা না, কালকেই পাবা। সো আমি বেশি বকবক করবো না, আসলে আজকের ক্লাস এখানেই শেষ করবো, কারণ আমার কোর্সের ক্লাসে আবার। সো সবাই সুস্থ থাকো, ভালো থাকবা, এবং যাদের পরীক্ষা সামনে, যারা 26-এ যারা আছে, তাদের কাছে রিকোয়েস্ট, পড়তে বসো ভাই। আসলে এখন বুঝবা না সায়েন্স জিনিসটা কি, তোমরা ইন্টারনেট খবর বুঝবা সায়েন্স কি প্যারাদায়ক। তখন তোমার কাছে মনে হবে কেন তুমি সায়েন্স দিলা। এখন তোমার কাছে মনে হচ্ছে সায়েন্স তো ইজি আছে, মানুষ কেন বলে সায়েন্স কঠিন। ইন্টারনেট খবর বুঝবা সায়েন্স কেন কঠিন। সো সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আজকে এই পর্যন্ত, এবং যারা কষ্ট করে তাদের মূল্যবান সময় দিয়ে এখন পর্যন্ত আমার বকবক শুনছে, তাদের সকলকে ধন্যবাদ। টাটা, বাই বাই।